আসসালামু আলাইকুম। ইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ২৮ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে। এবং ঢাকা ১৯ ও নারায়ণগঞ্জ ৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী সমর্থকদের উঠোনে বৈঠক ও মিছিল মিটিংয়ে মুখর পাড়া মহল্লা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে দেওয়া তার এ ভাষণ এটিএন বাংলায় সম্প্রচার করা হবে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বিটিভি থেকে সম্প্রচারিত প্রধান নির্বাচন কমিশনের ভাষণে। এর উপর অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। বক্তব্যের শুরুতে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে জানাই অগ্রিম শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সকল আন্দোলনে যারা আহত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, জাতি হিসেবে আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমাদের ভালোবাসা ও আত্মত্যাগ। জাতির প্রত্যাশাকে ধারণ করে আমাদের সংবিধান রাষ্ট্রের উপর জনগণের একচ্ছত্র মালিকানা নিশ্চিত করেছে। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে ২০২৪-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারাবদ্ধ। প্রিয় দেশবাসী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত ১ বছরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা। আমরা শুরুতেই এই কাজে হাত দেই। গত ১ বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় ৪৫ লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২১ লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় ২৯ লক্ষে গিয়ে দাঁড়ায়। বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর ১ জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন। গত ১৮ নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৭৬,৯৫,১৮৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬,৪৮,১৪,৯০৭ জন
এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিবেন। প্রিয় ভোটারবৃন্দ, ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তান সম্ভবা মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ, প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য
এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনার ভাষণ। চলে যাচ্ছে অন্য খবরে। প্রায় 28 ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি রাজশাহীর তানুরের পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে উদ্ধারে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় 40 ফুট গভীরে গিয়েও সন্ধান না মেলায় 90 ফুট পর্যন্ত খনন করতে হতে পারে। এর আগে ফায়ার সার্ভিস জানায় শিশুটির অবস্থান শনাক্তে নলকূপের পাইপে বিশেষ ক্যামেরা ফেলে ফায়ার সার্ভিস, কিন্তু তা 35 ফুট যাওয়ার পর আটকে যায়। এখনো তার নড়াচড়ার কোনো আলামত পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখন বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে খেলার এক পর্যায়ে শিশুটি ওই অরক্ষিত গভীর নলকূপ পাইপের ভেতরে পড়ে যায়। প্রযুক্তি ছাড়া আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর আইটি ও
ভিশন সেন্টারে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আইটি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে নাটোর আইটি ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক তাহমিনা আশরাফি সহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাস বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে সপু বলেন, মুন্সি ১ আসন তথা সিরাজি খান শ্রীনগরে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবে না। যারা সন্ত্রাসী কার্যকলাপ চালায় বা সন্ত্রাসীদের লালন পালন করে তাদের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা। গতরাতে মনোনয়ন বঞ্চিত বিএনপির ৪ প্রার্থীর সমর্থকরা একত্রিত হয়ে মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আনোয়ারুল আবেদিন তুহিনের ঘনিষ্ঠজন ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি হারানোর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন। দিনাজপুর ৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুরের সাথে সৈয়দপুর, ফুলবাড়ী ও দিনাজপুর এবং রংপুর সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমাবেশে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম বাতিল করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার নেতাদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান স্থানীয় নেতারা। শিল্প ও কৃষির মিশেলে গড়ে ওঠা ধামরাই ঢাকা ১৯ আসন। নির্বাচনী উত্তাপের ছোঁয়া লেগেছে এখানেও। প্রার্থীদের গণমিছিল, উত্থান বৈঠক ও মাইকিং সব মিলিয়ে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। তবে এখন পর্যন্ত এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি মনোনয়ন। দর্শক, সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এখন ময়মনসিংহের ভালুকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি ময়মনসিংহের ভালুকার আউলাতলি এলাকায়। আমরা আজকে সারাদিন এলাকা ঘুরে বেরিয়েছি, আমরা কথা বলেছি প্রার্থীদের সাথে, কথা বলেছি ভোটারদের সাথে। আমাদের কাছে এখন কয়েকজন ভোটাররা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো তাদের মনোভাব কি। আর কিছুক্ষণ পরেই নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি আপনাদের এলাকার নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? হ্যাঁ, প্রার্থীরা আসছে, আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে উৎসাহ উচ্চমানা দিচ্ছে। আমার কাছে ভালো লাগছে, আনন্দময় লাগছে আমাদের কাছে। আচ্ছা, আগামী নির্বাচনে যারা আসবেন, যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা আমরা যে ভালো ঠিক তারই আমরা ভোট দেওয়া করবো, আমরা নিরাপত্তা থাকতে পারি। আপনাদের এলাকার অনেক সমস্যা আছে, সেই সমস্যার বিষয়ে একটু বলবেন। আপনারা কেমন ভালুকা চান? আমরা একজন সুন্দর, একদম স্মার্ট বালুকা চাই এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং পরিবেশ সম্মত একজন বালুকা চাই আমরা। শুনছিলেন যে আমরা আজকে সারাদিন অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন এই এলাকার মূল সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। তো আগামী দিনের নেতৃত্বে যারাই আসবেন তারা যেন মাদক মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটা পরিবেশ উপহার দেন, এটাই তাদের প্রত্যাশা। তো সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শিল্পনগরী ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসনে পাড়া মহল্লা এখন প্রার্থী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখর। ভোটাররা বলছেন এখানে বিসিক নগরী হওয়া সত্ত্বেও সংকীর্ণ সড়ক, জলাবদ্ধতা এবং মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। আসছে নির্বাচনে যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তাকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। সারা দেশেই বইছে নির্বাচনী হাওয়া। চুয়াডাঙ্গার দামুড়হুদার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং FBCCIর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এদিকে নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী ৬ হাতিয়া আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি আহ্বান জানান।
জামায়াতে ইসলামী মনোনীত খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবে জামায়াতের সনাতন কমিটির একমাত্র প্রার্থী কৃষ্ণ নন্দী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, একটি গোষ্ঠী তার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তার ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মিডিয়ার মিথ্যাচার সহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশ মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 94 ভরি স্বর্ণ, নগদ 5.5 টাকা ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, পুলিশের 3 সেট ইউনিফর্ম, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।